প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে দার্জিলিং থেকে একেবারে গোয়া চলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বিমানবন্দরে নামেন, সেখানে তাদের একেবারে দলের নেতা নেত্রীরা তৈরি ছিলেন, ফুল নিয়ে হাজির, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে এসেছেন। ফলে সেটা তো আমরা যখন দেখলাম, কিন্তু একটু পরেই আমরা দেখলাম যখন গাড়ি করে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তার গন্তব্যস্থলের দিকে, তখন রাস্তাতে যে চিত্রটা দেখলাম, যে তাকে উদ্দেশ্য করে কালো পতাকা এবং স্লোগান, যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, আমি প্রথমে আপনাদেরকে শোনাবো। দর্শক, যে বিমানবন্দর হয়তো ফুল পেয়েছেন, কিন্তু ফুল নিয়ে যখন গাড়ি করে যাচ্ছিলেন তার গন্তব্যস্থলের দিকে, তখন কি ধরনের দৃশ্য তৈরি হয়েছিল আমি জাস্ট আপনাদেরকে দেখাবো দর্শক, ভিজুয়ালটা। তারপর আমি আলোচনাতে আসবো, শুনবেন কি ধরনের স্লোগান দেওয়া হয়েছে। দর্শক, শুনছিলেন মমতা ব্যানার্জি বাঁপাস যাও, এবং সেই সঙ্গে মমতা ব্যানার্জি মুর্দাবাদ, এই ধরনের স্লোগান। তার সঙ্গে তো জয় শ্রীরাম ছিলই। এই রাজ্যে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হতো মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে, তখন নানা রকমের অভিব্যক্তি ব্যক্ত করতেন। কিন্তু গোয়াটা যেহেতু অন্য একটি জায়গা, এবং সেখানে তো আর নিজের প্রশাসন নেই, ফলে সেখানে নতুন একটা জায়গা, সেখানে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে আমরা কিন্তু শুনিনি। এবং সেখানে একেবারে এলাকার মানুষ তারা ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করেন। আমি তো আপনাদেরকে বক্তব্য শোনাবো যে কেন তাদের এত ক্ষোভ, তারা কারা অ্যাকচুয়ালি। এখানে তো আমি বিজেপির কোনো পতাকাও দেখছি না, যে অন্যান্য সময়ে যেটা অভিযোগ তোলা হয় যে বিজেপির লোক বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করতেন যখন এই রাজ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হতো বা এই ধরনের কিছু বলা হতো। কিন্তু এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কারা রাস্তার উপরে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসছিল, সেই সময় যেভাবে এই রাস্তা থেকে ওই রাস্তা, মানে এদিক থেকে সেদিক ছুটোছুটি, জয় শ্রীরাম স্লোগান, সে সঙ্গে আরও বাঁপাস যাও ইত্যাদি বলার যে চেষ্টা হচ্ছিল, যেটা আমি বলছিলাম দর্শক, যে এয়ারপোর্টে কিন্তু খুব ভালো একটা উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। হতে পারে সেটা দলেরই একেবারে ক্রিয়েট করা, তৈরি করা, আর ফুল টুল নিয়ে হাজির সেখানে ছিলেন দলের নেতা নেত্রীরা। কিন্তু যখন এয়ারপোর্ট থেকে বের হলেন গাড়ি করে, যখন বের হলে, যখন যাচ্ছিলেন গন্তব্যস্থলের দিকে, সেই সময় রাস্তাতে তাকে উদ্দেশ্য করে, তার কনভয়কে উদ্দেশ্য করে কালো পতাকা, সেই সঙ্গে স্লোগান, একেবারে পুলিশ কিন্তু সেখানে ছিল বটে, কিন্তু এতটাই তাদের মধ্যে মানে বিষয়টা ছিল যে সেটাকে কন্ট্রোল করতে পারেনি পুলিশ। তবে বিরাট কিছু মানে বিপত্তি কিছু ঘটেনি, স্লোগান দেওয়া হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে, এবং তার সম্পর্কে নানান বক্তব্য কিন্তু মিডিয়ার সামনে রাখা হয়েছে। আমি আপনাদেরকে শোনাবো দর্শক, যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন তারা, কেন গো ব্যাক বা বাঁপাস যাও এই বলার চেষ্টা হয়েছে, কেন কালো পতাকা দেখানো হয়েছে, কি তাদের বক্তব্য, তারা কারা, এই নিয়ে কি বলা হয়েছে যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে, তারা কি উত্তর দিয়েছেন আমি আপনাদেরকে দর্শক প্রথমে শোনাবো, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। नरेंद्र मोदी जी को अपमान किया है, अपने जूतों के नीचे दिखाया, इससे अपराध और कोई गुना बड़ा नहीं है। तो वी कंडेम ममता बनर्जी हर विजिट इन गोवा। पश्चिमी बंगाल में जो हिंदुत्व के अगेंस्ट जो विचारधारा है, वो हम इस गोवा में वो विचारधारा नहीं है। यहाँ पे जारी रहेगा प्रोटेस्ट। हम लोग प्रोटेस्ट जारी रहेगा जब तक पॉलिटिकल पार्टी के साथ हिंदू के लिए आए हैं। हम बंगाल में जो हिंदू का नरसंहार हुआ है, ये ममता बनर्जी के
सरकार ने किया है और हम गोवा में परशुराम भूमि पे ये कभी नहीं होने देंगे। দর্শক শুনলেন তিনটে পয়েন্ট আমি অন্তত নজর করলাম। একটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর মানে মাথাতে জুতো, আসলে সেই যে ওয়াল পেন্টিংটা হয়েছিল এবারে বিধানসভা নির্বাচনে দেওয়ালে, যে সেখানে নরেন্দ্র মোদীর মাথাতে ভাঙা পা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ওয়াল পেন্টিং আপনাদের হয়তো অনেকের মনে আছে, আমি এই সময় দেখাতে পারছি না, সেই কথাটাও কিন্তু আজকে বলেছেন গোয়াতে। তার মানে তারাও কিন্তু সেখান থেকে নজর করেছিলেন যে নরেন্দ্র মোদীর মাথার ওপরে ভাঙা পা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে লিখে ওয়াল পেন্টিং দেওয়ালে যে ছবি আঁকা হয়েছিল, এটা নিয়ে কিন্তু বিধানসভা নির্বাচনের সময় অনেক বিতর্কও তৈরি হয়েছিল, অনেকেই অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। কিন্তু এটুকু পরিষ্কার হলো যে সেটা কিন্তু গোয়ার বাসিন্দারাও দেখেছেন, তারাও কিন্তু এটা নিয়ে মানে বলা যায় তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে পৌঁছেছেন সেই সময় সেই কথাটা উল্লেখ করে কিন্তু আজকে একটা বক্তব্য আমরা শুনলাম যে একজন বলছিলেন, যারা প্রতিবাদ করছিলেন যে এটা কি হয়েছে, অপমান করা হয়েছে, মাথাতে ভাঙা পায়ের এরকম একটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশ্যই সেই সময় এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। আর দ্বিতীয় যে বিষয়টা বলার চেষ্টা হলো যে সেখানে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই কথাটাও কিন্তু বলার চেষ্টা হয়েছে, এবং হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে সেই কথাটাও কিন্তু একজন বললেন। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা সেটা নিয়েও যে গোয়ার বাসিন্দারা বা যারা এই প্রোটেস্ট করছেন তারা যে জানেন, তারা যে ওয়াকিবহাল রয়েছেন, সেটা কিন্তু পরিষ্কার। তাদের যে প্রতিবাদ সেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা হিন্দুদের উপর আক্রমণ এই কথাটাও কিন্তু তারা বলেছেন। তার সঙ্গে ঘুষবাইটিও অর্থাৎ ইত্যাদি নানানভাবে যে ব্যাখ্যা বাংলার সেটাও কিন্তু একটা বলার চেষ্টা হচ্ছিল, সেটা পুরো ব্যাখ্যাটা তিনি দিলেন না, তা অন্যজন বলতে শুরু করে দিলেন। এবং তার সঙ্গে আরও যারা মূল বলতে চাইলেন যে এখানে যা চলছে, এখানে যেভাবে তারা আসতে চাইছেন এবং এখানে পবিত্র মাটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে থাকেন বা এইভাবে আসেন তাহলে কিন্তু আমাদের প্রতিবাদ জারি থাকবে, এই কথা কিন্তু বলার চেষ্টা হয়েছে যারা প্রতিবাদ করছিলেন। এবং প্রশ্ন করছিলেন সাংবাদিকরা যে আপনারা কারা, আপনারা কি বিজেপি? তখন তারা কিন্তু বললেন না, আমরা কিন্তু বিজেপি নয়। জয় শ্রীরাম কিন্তু বললেন বটে, জয় শ্রীরাম স্লোগানটা বিজেপির তরফ থেকেও অনেকে দিয়ে থাকেন, কিন্তু জয় শ্রীরাম যেহেতু একটা ধর্মীয় স্লোগান অনেকেও দিতে পারেন, কিন্তু প্রশ্ন ছিল তাহলে কি এরা বিজেপি? তারা কিন্তু বলতে চাইলেন যে আমরা কিন্তু বিজেপি নয়, আমরা যেটা প্রতিবাদ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশা নিয়ে। কারণ বাংলায় যেটা হয়েছে, যে খবর আমরা পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা, আমাদের ওখানে ভোট পরবর্তী হিংসাতে যেভাবে শিকার হয়েছেন, হিন্দু কথাটা কিন্তু কোট আনকোট কিন্তু ইউজ করা হয়েছে। এবং এই পবিত্র মাটি গোয়াতে সেই কথা উল্লেখ করে এই প্রতিবাদ তারা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আজকে যে প্রতিবাদ কর্মসূচি সেখানে একেবারে মানে বলা যায় যে কালো পতাকা, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ, এই কথাটাও কিন্তু আমরা শুনছিলাম স্লোগানে, এটাও দেওয়া হচ্ছিল, বাঁ পাশ যাও বাঁ পাশ যাও, এ কথা বলা হয়েছে। তবে দর্শক এমন কিছু ঘটেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার কনভয় আটকে গেছে বা কিছু এরকম কিছু ঘটেনি, তিনি তার জায়গায় চলে গেছেন গন্তব্যস্থলে, তিনি কদিন থাকবেন এমনটাই জানা যাচ্ছে। কিন্তু অবশ্যই বাংলার রাজনীতির একেবারে বলা যায় নজর রয়েছে গোয়ার দিকে, যে কি হবে আমরা দেখব। 2-3 দিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে। অভিষেক ব্যানার্জি বলেছেন যে গোয়াতে তৃণমূল কংগ্রেস সরকার গড়বেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় খুব বেশি দেরি নেই, কয়েকটা মাস, তার মধ্যেই গোয়ার রেজাল্ট পরিষ্কার হয়ে যাবে সামনে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস যখন বলার চেষ্টা করছে, অভিষেক ব্যানার্জি যখন বলার চেষ্টা করছেন যে গোয়াতে তাদের সরকার গঠিত হবে, এখন দেখার বিষয় এই যে কদিনের সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়াতে, যেটা নিয়ে বিজেপির নেতারা বলছেন যে গোয়াতে ঘুরতে গেছেন, পুজোর পর ঘুরতে গেছেন, এসব কথা তারা বলছে তাদের মতো করে। কিন্তু আমাদের নিশ্চয়ই নজর থাকবে যে গোয়াতে এই কদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মানে বীজটাকে কতটা শক্ত করে তুলতে পারলেন, ভিত্তিটাকে কতটা মজবুত করতে পারলেন, এটাই কিন্তু আমাদের নজর থাকবে। কিন্তু যে খবর পাচ্ছি দর্শক, যাদের কথা শুনছিলাম যে তারা সব তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন শোনা যাচ্ছিল, কিন্তু এখন আবার তারা নাকি সব পেছন দিকে হাঁটছেন, ফলে তাদের আবার নাম শুনছি না। সুতরাং আমাদের যেন কত একটা মনে পড়ছে যে কমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্বপ্ন নিয়ে দিল্লিতে গেছিলেন, যে সেখানে মমতা একেবারে বলা যায় বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে সকলকে ঐক্যবদ্ধ করে একটা জোট গড়ার ডাক দেবেন, জোট গড়া নিয়ে একটা বৈঠক করবেন। সেখানে দিল্লিতে গেলে সব বিরোধী দলগুলো হয়তো হুড়মুড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে আসবেন, যে বিজেপিকে আটকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা লড়বো। কিন্তু আমরা কি দেখেছিলাম 4 দিনের মধ্যে, যেটা দেখেছিলাম হাতে গোনা 5-6 জন এসেছিলেন, 1 by 1 সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, মিষ্টি লেনদেন করেছিলেন, এবং সেই সঙ্গে তিনি কয়েকটা জায়গায় নিজে থেকে গিয়ে বৈঠক করেছিলেন, তার মধ্যে সোনিয়া গান্ধীর বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন তখনই উঠেছিল যে
4 দিনের সফর ঢাক ঢোল পিটিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন দিল্লিতে। যাওয়ার সময় অনেকটাই উৎসাহ ছিল মিডিয়ার এবং সাধারণ মানুষের মধ্যে, কিন্তু যখন ফিরছিলেন দিল্লি থেকে 4 দিন পর, তখন কিন্তু একেবারে বলা যায় সেরকম কোনো উৎসাহ ছিল না। মানে এয়ারপোর্ট থেকে নেমেই সরাসরি বাড়ি চলে গেছিলেন, কোনো উৎফুল্ল কোনো প্রকাশ ছিল না। তারপরে আমরা যেটা বলেছিলাম যে তাহলে কি কিছুই হলো না দিল্লিতে গিয়ে, আলটিমেটলি কয়েকদিন পরেই বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ সত্যিই কিছু হয়নি। কারণ কদিন পর থেকেই কিন্তু দেখা গেল যে কংগ্রেসকে আক্রমণ করতে। তার আগে আমরা সে হয়তো দেখতাম না কংগ্রেসকে আক্রমণের বিষয়ে, বরং একসঙ্গে চলার কথা তিনি বলতেন যে আমি একসঙ্গে চলবো, আমি লিডার নয় ক্যাডার। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর হঠাৎ পরিবর্তন, তার কিন্তু আক্রমণের তীর চলে গেল কংগ্রেসের দিকে। অর্থাৎ সেই আশা কিন্তু ভঙ্গ হয়েছিল দিল্লিতে গিয়ে। এখন প্রশ্ন যে গোয়াতে তিনি গেছেন, কদিন থাকবেন, অনেক রকমের কল্পনা জল্পনা সরে যাচ্ছিল যে অনেকের সঙ্গে জোটবদ্ধ হবেন, বিজেপির বিরুদ্ধে লড়বেন এবারে বিধানসভার নির্বাচন। কিন্তু আমাদের সেই কৌতূহলটা থাকবে যে 3 দিন পর যখন সেখান থেকে ফিরবেন তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই উচ্ছ্বাসটা থাকবে যে উচ্ছ্বাস নিয়ে আজকে গোয়াতে পা রেখেছেন? কারণ যদি ঠিকঠাক কাজ না হয়, যে আশা নিয়ে গেছেন সেই আশাগুলো যদি পূরণের কোনো ইঙ্গিত না মিলে, তাহলে হয়তো খুব বেজার মুখ নিয়েই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই আমরা সেদিকে দেখবো, তার বডি ল্যাঙ্গুয়েজ দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে যে তার এই ফেরার সময় তিনি কতটা সন্তুষ্ট হয়ে ফিরলেন এবং মাঝখানে যে কদিন থাকবেন সেখানে তার কি কর্মসূচি কেমন হচ্ছে, কতটা সফল হচ্ছে, কতটা সাড়া পড়ছে, সেদিকেও নিশ্চয়ই আমাদের নজর থাকবে। দর্শক, আরামবাগ টিভি আমরা চেষ্টা করব আপনাদেরকে গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরসূচি, এই কর্মসূচি নিয়ে আমাদের মতো করে কিছু রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে। দর্শক, কি বলবেন, আপনাদের কি মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও বলছি দর্শক, দিল্লিতে অনেক আশা নিয়ে গেছিলেন, কিন্তু একেবারে খালি হাতে কার্যত ফিরে এসেছিলেন। আবারও গোয়াতে গেছেন, এবার কি হবে? গোয়া থেকে কি ভর্তি হাতে ফিরবেন, নাকি এখানেও সেই খালি হাতে মুখটা বেজার করি তাকে ফিরতে হবে? নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে দর্শক, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।